ওয়েলকাম ব্যাক। আমাদের বলছে যে লাবিবা বলতেছে যে ভাইয়া ভাইয়া কই। আমি কিছু গ্লুকোজ নিতে গিয়েছিলাম। গ্লুকোজ গ্লুকোজ মানে হচ্ছে চা বা কফিতে এক চুমুক দিলাম, এখন আবার ক্লাস শুরু করলাম। ঠিক আছে, তো তুমি মনে করো যে তোমাদের ছুটি দিলাম, এখন আমি যদি এখানে বসেই রইলাম তাহলে লাভ হলো কি, তাই না? তাহলে মেন কথায় আসি। সবাই মনে হয় যার যেটা প্রয়োজন ছিল এই প্রয়োজন পূর্ণ করে চলে এসেছে। তাহলে এবার চলে আসি আমরা যে তিনটি ভ্রূণ স্তরের পরিণতি, এটা আমরা এখান থেকে পড়বো না। এখান থেকে পড়বো না, তাহলে ভাই আমরা কোথা থেকে পড়বো? তাহলে আমরা পড়তে পারি ওই থেকে পড়বো আমরা ম্যাজিক বক্স থেকে। দেখো ম্যাজিক বক্সটা ভাই কি জিনিস, চলো আমরা দেখি যে ম্যাজিক বক্স আসলে কি জিনিস। এই যে দেখো ম্যাজিক বক্স। তো মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে তো কোনো বক্সই নাই, তা আপনি এর নাম ম্যাজিক বক্স কেন দিয়েছেন? কারণ এখানে অ্যাকচুয়ালি বক্স আছে, বাট তুমি দেখতে পারতেছো না, এটাই হলো ম্যাজিক। আর এই জন্য এটা নামকরণ করা হয়েছে ম্যাজিক বক্স। তাহলে তুমি নামকরণের সার্থকতা বুঝতে পেরেছো। এবার চলে আসি আমরা আলোচনায়। ঠিক আছে, আলোচনায় চলে আসবে এখন। ম্যাজিক বক্স থেকে আমরা পড়বো, কেন পড়বো? কারণ এই ম্যাজিক বক্সের মধ্যে আজমল এবং আলিম, আজমল এবং আলিম দুইটাই কিন্তু ম্যাজিক বক্সের মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে ম্যাজিক বক্সের মধ্যে কিন্তু তুমি দেখবা আজমল এবং আলিম দুইটাই কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, তো তুমি দেখো যে ম্যাজিক বক্সের মধ্যে আসলে কি কি আছে। এবার আসি, ম্যাজিক বক্সের মধ্যে আমাদের আজমল আলিমের দুইটা ইনফরমেশন দিয়ে আছে, এটা মনে রাখতে হবে। প্রথমে আসি ইহার সারণীজল ব্যাখ্যা করি, মানে এটা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের ভর্তি পরীক্ষার জন্য। দেখো এই পর্যন্ত অর্থাৎ নতুন বা এই বইয়ের সিলেবাস হওয়ার পরে এই অধ্যায় থেকে মোট কোশ্চেন আসছে হচ্ছে 24টা, যার মধ্যে এই পার্ট থেকে অর্থাৎ এই অংশ থেকেই প্রশ্ন আসছে হচ্ছে কয়টা? 8টা। কয়টা ভাইয়া? 8টা প্রশ্ন আসছে। তার মানে আমরা ঐকিক নিয়ম অনুযায়ী যদি কাটাকাটি করি তাহলে দেখবো 1/3 কোশ্চেন এই অধ্যায়ের এই জায়গা থেকে হয়ে থাকে, অর্থাৎ ভূনীয় স্তরের পরিণতি থেকে হয়ে থাকে। তার মানে আমরা বুঝি প্রতি 3 বছরের মধ্যে 1 বছর এখান থেকে প্রশ্ন হওয়া উচিত, কিন্তু গত 3 বছর ধরে এখান থেকে কোনো প্রশ্ন হয় না। তার মানে এই বছরতে প্রশ্ন হওয়ার পসিবিলিটি কতটুকু আছে এটা তোমাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। এটা হচ্ছে প্রথম কথা গেল। তার মানে আমি অনেক হিসাব নিকেশ বলি যেগুলো যারা বুঝার তারা বুঝে, আর যারা বুঝে না তাদের জন্য তো কিছু বলার নেই, যে কোনটা গুরুত্ব কতটুকু এর চেয়ে ভালোভাবে বোঝানো সম্ভব না। এবার আসি তিনটি ভূমি স্তরের পরিণতি অর্থাৎ অ্যাক্টোডাম, মেসোডাম, অ্যানোডাম। তোমার কি মনে হয় এতগুলো পড়ার জন্য আমি তোমাকে ছন্দ দিব? না রে ভাই, ছন্দ দিব না। আমি কিছু টেকনিক অবলম্বন করে এগুলো মনে রাখার চেষ্টা করব। এই টেকনিক দিয়ে আমরা মনে রাখতে পারবো কিনা দেখি। তোমার সর্বোচ্চ 3 মিনিট সময় লাগবে। আমি তোমাকে বলি 3 মিনিট মনোযোগ দিয়ে শোনো। মেডিকোতে আসার পরে তুমি এটা শিখছো অ্যাক্টোডাম, মেসোডাম, অ্যানোডাম, যদি তিনটা অপশন থাকে তাহলে আমরা বুঝবো হচ্ছে এই তিনটার মধ্যে যে কোনো দুইটা পড়বো আর একটা না পড়ি, এরকম ভাবে আমরা বুঝি না। এবার আসি, প্রথমে আমরা অ্যাক্টোডাম পড়বো। কিভাবে পড়বো দেখো, মনোযোগ দাও। অ্যাক্টোডামের ক্ষেত্রে আমরা মনে রাখবো আমরা বাহির থেকে একটা মানুষ বা প্রাণীর যা যা দেখতে পারি সব অ্যাক্টোডাম। বাহির থেকে আমরা একটা মানুষের কি কি দেখি দেখো তো? ত্বক, নখ, চুল, ঠোঁট, জিহ্বা, মুখগহ্বর, এগুলোর নাম বললাম না। এবার দেখো প্রাণী দেখি কি দেখি? পালক, আই, শিং, খুর, এগুলো দেখতে পারি। তাহলে বাহির থেকে আমরা একটা মানুষ বা প্রাণী যা যা দেখতে পারবো সবই অ্যাক্টোডাম। প্রথম পয়েন্টটা শেষ। দ্বিতীয় পয়েন্টটা আসি, বাহির থেকে আমরা যে সকল কোচিং দেখতে পারি সেই কোচিং গুলো অ্যাক্টোডাম। বলতে পারো ভাই বাহির থেকে আমরা কি কি কোচিং দেখি? বাহির থেকে তুমি মেডিকো দেখো না, কারণ মেডিকো তোমরা ভিতর থেকে দেখো, কারণ মেডিকো তোমরা স্টুডেন্ট। তাহলে বাইরে থেকে যাওয়া আসার সময় তুমি কি কি কোচিং দেখো? সেগুলোর মধ্যে একটা আছে রেটিনা, একটা আছে কর্নিয়া, আপকামিং কোচিং লেন্স আসলে তুমি দেখবা। এই সকল কোচিংকে তুমি কি বলবা? অ্যাক্টোডার্ম। আচ্ছা, এই সকল কোচিং তুমি কি দিয়ে দেখো? চোখ দিয়ে দেখো নাকি নাক দিয়ে দেখো? চোখ দিয়ে দেখো, তাহলে চোখও কি হবে? অ্যাক্টোডার্ম। তাহলে দুইটা পয়েন্ট তোমার ক্লিয়ার হয়েছে কি হয় নাই? অবশ্যই ক্লিয়ার। এবার আসি এন্ডোডার্মের ক্ষেত্রে। মনে রাখবো এন্ডোডার্মের পাশে তুমি লিখে রাখবা নয়কারে না লয় দীর্ঘ নালী। মানে কি? তুমি ভর্তি পরীক্ষায় গেছো, যাইয়া তুমি কোনো নালী বা নালীর মতো অংশ অপশনে পাইছো, কি অ্যান্সার দেখাবা? এন্ডোডার্ম। কি কি নালী আছে দেখো নিচে এই যে লিস্ট করে দিয়েছি। প্রথমে আসে গলবিল, এটা একটা নালীর মতো অংশ। তারপরে দেখো একটা নালী আছে, কি নাম? অন্ন নালী। তারপর দেখো একটা অংশ আছে, তার নাম কি? পাকস্থলী।
তারপরে একটা অংশ আছে তার নাম কি তন্ত্র। তন্ত্র বা আমরা যেটাকে বলি অন্ত্র। এটা আসলে তন্ত্র হবে না, এটা কি হবে অন্ত্র। অন্ত্র কি নালীর মতো অংশ না, বৃহদান্ত্র ক্ষুদ্রান্ত নালীর মতো অংশ। ভর্তি পরীক্ষা দেখলে তুমি কি বলবা, এটা অবশ্যই এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়েছে। রেচন নালী এটা নালী, মূত্রনালী নালী, তার মানে ভর্তি পরীক্ষায় তুমি যদি কোনো নালী পাও কি আনসার দেখাবা চোখ বন্ধ করে, এন্ডোডার্ম। মনে থাকবে আমার কথা। এবার আসি ভর্তি পরীক্ষায় গিয়ে তুমি যদি কোনো গ্রন্থি পাও তুমি কি দেখাবা, মনে রাখবা তুমি কোনো গ্রন্থি পাইলে অবশ্যই এটা এন্ডোডার্ম হবে। কি কি গ্রন্থি আছে দেখো, এখানে পুরো লিস্ট আছে, তোমার দেখার দরকার নেই। তাহলে গ্রন্থি পেলে তুমি কি করবা, এন্ডোডার্ম। দেখো এর মধ্যে একটা বিয়াদ্দব গ্রন্থি আছে, তার নাম কি লসিকা গ্রন্থি। বিয়াদ্দব গ্রন্থির নাম কি লসিকা গ্রন্থি। এবার যদি ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে বিয়াদ্দব গ্রন্থি কোথায় পাওয়া যায়, তুমি কি অ্যান্সার করবা, মেসোডার্ম। বিয়াদ্দব গ্রন্থি কোথায় পাওয়া যায়, মেসোডার্ম। তাহলে এই প্রশ্নটা পারলাম। দেখো বাকি যে গ্রন্থিগুলো আছে এই গ্রন্থিগুলো তোমার একটোডার্মের মধ্যে এখন ঘুমায় আছে, কিন্তু পরীক্ষার হলে এরাই তোমাকে কালসাপ হয়ে ছবল দিবে। তার মানে এরা আসলে তোমাদের জীবনে কি, এরা আসলে তোমাদের জীবনে কি সাপ, এরা তোমাদের জীবনে সাপ, কিন্তু কি সাপ, ঘুমন্ত সাপ। এরা পরীক্ষা হলে গিয়ে তোমাকে ছবল দেবে। তাহলে ঘুমন্ত সাপে কি হবে দেখো, ঘতে ঘর্মগ্রন্থি, ততে তৈলগ্রন্থি, শতে স্তনগ্রন্থি, পতে দুইটা হবে পিটুইটারি ও পিনিয়াল গ্রন্থি। তাহলে এই গ্রন্থিগুলো কোথায় ঘুমায় আছে, একটোডার্মে, ঘুমন্ত সাপ হিসেবে। পরীক্ষা হলে এরাই তোমাকে কাল সাপে ছবল দিবে। তাহলে দেখো আমরা কি কি আছি, মনোযোগ দিলাম। গ্রন্থি নিয়ে তিনটা কথা মনে রাখছো, তুমি ভাবতেছো অনেক কিছু করছো না, তুমি মনে রাখছো গ্রন্থি মানেই এন্ডোডার্ম, বিয়াদ্দব গ্রন্থি লসিকা, মেসোডার্ম, বাকিরা ঘুমায় আছে একটোডার্ম, কি হিসেবে, ঘুমন্ত সাপ হিসেবে। পারা যাবে কি যাবে না, পারবে। এবার দেখো তন্ত্র মানেই মেসোডার্ম, তাহলে পরীক্ষা হলে কি তুমি যদি কোনো তন্ত্র পাও কার নাম মনে করবা, মেসোডার্ম। কি কি তন্ত্র আছে, এই যে তন্ত্রের একটা বিশাল লিস্ট দিয়ে আছে, কিন্তু এর মধ্যে একটা তন্ত্র আছে যেটাকে আমি বলবো 5 স্টার তন্ত্র। 5 স্টার তন্ত্র। প্রশ্ন আসতে পারে 5 স্টার তন্ত্র কোথায় পাওয়া যায়, আমরা অ্যানসার করব একটোডার্মে। তাহলে তন্ত্র মানেই মেসোডার্ম, এর মধ্যে 5 স্টার তন্ত্র কোথায় পাওয়া যায়, স্নায়ুতন্ত্র একটোডার্মে। কেন 5 স্টার তন্ত্র, কারণ এখান থেকে ভর্তি পরীক্ষায় এই পর্যন্ত 4 বার প্রশ্ন আসছে, ঠিক আছে। তার মানে 5 স্টার তন্ত্র স্নায়ুতন্ত্র কোথায় পাবো, একটোডার্মে। এবার আসি আমার কথায়, ভাই তোমাকে রাস্তায় হাঁটার পথে যদি কেউ জিজ্ঞেস করে ভাই 5 স্টার তন্ত্র কোথায় পাওয়া যায়, তুমি কি অ্যানসার করবা, একটোডার্মে। বাকি যে দুটো তন্ত্র আছে দুটো তন্ত্র পারলে তুমি আজকে পাস। পাস মানে কি ভাই, পাস মানে হলো প্রজনন তন্ত্র, পথে প্রজনন তন্ত্র, শতে শ্বসন তন্ত্র। পাস কোথায় হবে, কোন ক্লাসে পাস করলে ওই ক্লাস শেষ হয়ে যায়, মানে ইন্ড হয়ে যায়, ইন্ডিয়া এন্ডোডার্মে পাবো। আমার কথা ক্লিয়ার কিনা, এবার দেখো তাহলে তিনটা কথা আবার মনে রাখতেছি। তন্ত্র মানে কি, মেসোডার্ম। 5 স্টার তন্ত্র কোথায় থাকে, একটোডার্ম। বাকি দুটো পারলে আমি পাস মানে কি, প্রজনন এবং শ্বসন তন্ত্র কোথায় পাবো, এন্ডোডার্মে। কথা ক্লিয়ার কিনা, ম্যাক্সিমাম কিন্তু কমপ্লিট। শুধুমাত্র একটা বিষয় কমপ্লিট হয় নাই, সেটা পড়লে তোমার আজকে শেষ হয়ে যাবে। বলতে পারো ভাই বিষয়টা কি, বিষয়টা হলো ওই দেখো এই একটা লাইন, অর্থাৎ মেসোডার্মের একটা পয়েন্ট শুধু তোমার পড়া হয় নাই, বাকি সবই তোমার মুখস্থ হয়ে গেছে। কিন্তু কথা হলো ভাই এই তন্ত্রটা আমার কি পড়ার দরকার আছে, না। যারা মনে করো যে একটোডার্ম এবং অ্যানোডার্ম পড়া হয়েছে তাহলে মেসোডার্ম আমি নিতেই পারবো, তাদের দরকার নেই। কিন্তু কেউ কেউ আবার এখানের মধ্যে থাকে যারা বলে যে না ভাই বাদ যাবে না কোনো শিশু, সব পড়বো। তাহলে তারা কিভাবে পড়বা, দেখো তোমার সব পড়াই তো হয়ে গেল, শুধু কিছু পড়া তোমার জমানো রয়েছে, এই জমানো পড়া তুমি এখন পড়বা। তাহলে তুমি এখন কি করবা, জমানো পড়া পড়বা। তাহলে জমানো পড়া কি করবা তুমি, জমানো পড়া পড়বা বা জমানো পড়া পড়ি। কথা আছে, বাচ্চারা আছে না অনেকে, দেখবা বাচ্চাকে যদি জিজ্ঞেস করো তোমার বই নিয়ে, একটা বাচ্চা কিছু তোমার বাসায় কিছু বাচ্চা থাকবে, দেখবা ছোট ছোট প্রাণী থাকবে, এদের কি দেখবা তোমার বই নিয়ে একদম সমানে জায়গায় দিচ্ছে। তুমি জিজ্ঞেস করছো আম্মু তুমি কি করো, বলে বাবা আমি বই পড়ি। তুমি কি করো, বই পড়ি। ওরা পড়ি অনেকে বলতে পারে না, ওরা বলে বই পড়ি। তাহলে তুমি এখন কি পড়বা, তুমি পড়বা, বলবা যে আমি জমানো পলা পড়ি। তুমি কি পড়বা, জমানো পলা পড়ি। এই জমানো পলা পড়ি তুমি কিতে পড়বা দেখো, যতে মনে রাখবা যোজক কলা, মতে মনে রাখবা মেরুদণ্ড মেদ টিস্যু, নতে মনে রাখবা নটকর, পলির পথে পেশি, লতে কি হবে লচিকা। তাহলে তুমি কি পড়বা, জমানো পলা পড়ি। তাহলে তোমার পড়া শেষ। 3 মিনিট সময় হয়েছে নাকি, হয়ে গেছে। 3টি ঘূর্ণিস্থলের পরিধি অনেক কঠিন, কঠিন না, চাইলে সহজ। কি তোমাদের কাছে কি আগের তুলনায় সহজ হয়েছে নাকি এখনো কঠিন আছে? তাহলে আমি আরেকবার একটু রিভিশন দিই, অনেকের অনেক কথা মাথার উপর দিয়ে গেছে, কারো কারো নাকের নিচ দিয়ে গেছে। আমি আরেকবার বলি, আমার সাথে একবার মুখস্থ করো, 2 মিনিট 1 মিনিট লাগবে, 1 মিনিট একটু মেমোরাইজ করো কিরকম। দেখো আমরা বললাম বাহির থেকে একটা মানুষের যা যা দেখতে পারি
বা একটা প্রাণী সব হলো অ্যাক্টোডাম। বাইরে থেকে যে সকল কোচিং দেখবো সেটাও অ্যাক্টোডাম। এগুলো পড়লাম। তারপরে যদি কোনো নালী পাই বা কোনো গ্রন্থি পাই পরীক্ষা হলে মনে রাখবো এন্ডোডাম। এর মধ্যে একটা বৃহৎ গ্রন্থি আছে নাম লসিকা গ্রন্থি, সেটাকে মেসোডামে। বাকি গ্রন্থিগুলো কোথায় ঘুমায় আছে? বাকি গ্রন্থিগুলো অ্যাক্টোডামে ঘুমায় আছে। যেগুলো পরীক্ষা হলে আমাকে কাল সাপ হচ্ছে বলতে হবে, তাই নাম কি? ঘুমন্ত সাপ। এবার দেখো, তন্ত্র মানে তুমি কাকে মনে রাখবে? মেসোডাম। এর মধ্যে একটা 5 স্টার তন্ত্র স্নায়ুতন্ত্র কই আছে? অ্যাক্টোডাম। বাকি দুটো তন্ত্র পারলে তুমি আজকে পাস। মানে কি? প্রজনন এবং শ্বসন তন্ত্র এটা কোথায় থাকবে? এন্ডোডামে। বাকি যে পড়া তোমার জমে রইলো এটা আমরা কি দিয়ে পড়বো? জমানফলি। জমানফলি দিয়ে আমাদের পড়া শেষ। তাহলে আমরা কি বুঝতে পারছি না পারিনি? আমাকে একটু জানাইলে ভালো হয় যে তোমাদের কি পড়াচ্ছি এটা কোনো উপকার হচ্ছে নাকি তোমাদের কোনো উপকারী হচ্ছে। আমাকে এটা জানাইতে হবে। ঠিক আছে, যে ভাইয়া কিছুটা সহজ হয়েছে, কিছুটা কঠিন হয়েছে, আর একটু আগাই যান, নাহলে তো আমি আগাইতে সাহস পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমাদের তন্ত্র পড়া শেষ। কিন্তু কথা আছে, কিছু কিছু তন্ত্র আছে যেগুলো নিয়ে আমাদের প্যাচ লাগে। মনে আছে কি কি তন্ত্র তোমাদের প্যাচ লাগে? দেখো, আমার পড়ার বা পড়ানোর একটা স্টাইল হলো আমি ব্রেনকে কোনো কিছু বলি না যে ভাই এটা কঠিন। কারণ ব্রেন যখন বুঝে, আমি বলি যখন ব্রেন কঠিন, তখন ও কি করে আরো এগুলো বেঁকে বসে, মানে আশকারা পাইয়া বসে। এই জন্য আমি ওকে কখনো কঠিন শব্দটা ব্যবহার করি না। আমি যখনই বলি যে যেগুলো না প্যাচ লাগে, যেগুলো কঠিন, আমি ওরে বলি যে দেখো কিছু কঠিন না, কিছু স্পেশাল কিছু টপিকস আছে, এই টপিক গুলো আমার পরীক্ষা লেগে প্যাচ লাগতে পারে, তুমি এটা আলাদাভাবে মনে রাখো। সেটা কিভাবে মনে রাখতেছে দেখো, কি কি নিয়ে আগে প্যাচ লাগে একটু দেখাই দিই। দেখো, ত্বকের এপিডার্মিস ডার্মিস এটা নিয়ে পরীক্ষা হলে প্যাচ লাগবে না? লাগবে। দাঁতের এনামেল ডেন্টিন পরীক্ষা হলে গিয়ে তোমার প্যাচ লাগবে না? লাগবে। বৃক্কের মেডুলা এবং কর্টেক্স আলিম স্যারের বইতে আছে, পরীক্ষা হলে গিরে প্যাচ লাগতো না? লাগতো। পৌষ্টিক নালী বহিস্তর অন্তঃস্তর পরীক্ষা হলে তোমার ঝামেলা করবে না? করবে। অন্তঃকর্ণ মধ্যকর্ণ ঝামেলা করবে না? করবে। কিন্তু এটা স্পেশাল টপিক, আমাকে মনে রাখতে হবে। কি কঠিন না? একে তো পাশাপাশি পড়লে আমার পড়াটা সহজ হয়ে যাবে। তার চেয়ে বড় কথা দেখো, আমি একটু টিপস খাটাই। কি কেমন টিপস? খুবই সহজ। এতে এপিডার্মিস, এতে অ্যাক্টোডার্ম। তাহলে এপিডার্মিস তুমি কোথায় পাবা? অ্যাক্টোডার্মে। এতে এনামেল, এতে অ্যাক্টোডার্ম। তাহলে এনামেল তুমি কোথায় পাবা? অ্যাক্টোডার্মে। এবার পাশে লিখে রাখো কম। কম মানে কি? কতে কর্টেক্স, মতে মেসোডার্ম। তাহলে পারবো। এবার দেখো, এখানে তুমি চাইলে লিখে রাখতে পারো বমি। বমি মানে কি? বতে বহিস্তর, মতে মেসোডার্ম। মানে এইভাবে তুমি কিছু কিছু দিয়ে তুমি মনে রাখতে পারবে। আর এমনি তোমার যে ব্রেন বা দুইবার করলে তোমার আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপর তাহলে আমাদের তিনটি ভূমি স্তর পরিণতি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কিন্তু ভাই পড়ানো শেষ। এবার আসি আমরা নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, তোমাদের কিন্তু এখনো বুঝলাম না যে তোমাদের কিন্তু পড়া উপকার হইতেছে নাকি হয় নাই। কি কঠিন লাগলো না সহজ? জানাও না, সমস্যা কি? এত কৃপণতা করলে হবে? ওকে, আচ্ছা আচ্ছা। একজন লিখছে যে অপকার হয়েছে, এটা হয়তো সে দুষ্টুমি করে লিখছে, আমি বুঝলাম। কিন্তু আসলে তো অপকার হওয়ার কথা না, কারণ আমি তো তোমার কাছ থেকে 10 টাকা নিয়ে নিই, তাই না? কিন্তু খুব দুঃখের মধ্যে দিচ্ছে যে ভাই এত দুঃখ কিসের তোমাদের? লাইফে দুঃখ সবসময় থাকবে। হ্যাঁ, দুঃখ সবসময় থাকবে, কিন্তু তোমার হচ্ছে এটাকে সহজভাবে নিতে হবে, এটাকে কঠিনভাবে নিয়ে যেতে হবে। আমার যখন দুঃখ লাগে, ধরো 2 বছর 3 বছর হলো, 3 বছর আগে আমার যখন আম্মা মারা গেল, আমার সবচেয়ে কাছের মানুষ ছিল, সবচেয়ে আপন ছিল। আমরা তো এখন ছোটখাটো বিষয় নিয়ে ধরো অল্পতেই রেগে যাই বা অল্পতেই কষ্ট পাই বা অল্পতেই হয়। আম্মা মরে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে এর চেয়ে পৃথিবীতে আর কোনো কঠিন বা কষ্ট আর আসতে পারে না, এটা মনে হয়েছে। তো তারপরে আমার যখন অনেক কষ্ট লাগে বা অনেক যখন খারাপ লাগে ভাবি, তখন আমি ভাবি যে আমি তো অনেক বয়স পর্যন্ত আম্মাকে পাইছি, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা জন্মের পর থেকে বাবা মা পায় না, এতিম, বা কিছুদিন পরে বাবা মা চলে যায়। আমি 30টা 20 বড় হওয়ার পর পেয়েছি। তাহলে যখন অন্যদের কষ্টের সাথে নিজের কষ্টটা কম্পেয়ার করি, তখন আমার কাছে মনে হয় যে আল্লাহ আমার সাথে ইনজাস্টিস করে নাই, আল্লাহ আমার সাথে অনেক ভালো ভালো জিনিস দিছে, যেটা যোগ্য অনেক জায়গায় আমি হয়তো ছিলাম না, তাও আমি পাইছি। এটা একটা বিষয়। আর শুক্রিয়া করার জন্য যদি বলো ভাই আপনি শুক্রিয়া তো করবেনই, আপনি চান্স পেয়েছেন, আমি চান্স না পাইলেও শুক্রিয়া করতাম। আমি ছোটবেলা থেকে একটা কথা সবাই বলি যে পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের হাতে সমস্যা, পায়ে সমস্যা, বড় বড় রোগ আছে। আল্লাহ তাআলা আমাকে সবকিছু দিয়েছে, হাতে পায়ে কোনো সমস্যা নাই, বড় কোনো রোগ নাই। আমার মতো সুখী মানুষ একটাও নেই পৃথিবীতে। 1 নাম্বার 2 হলো শুকরিয়া করার জন্য এর চেয়ে বেশি কিছু লাগে না। ওকে, এবার মেন কথায় আসি। সেটা হচ্ছে যে যারা দুঃখ দিচ্ছিল তাদের দেখে আমি বললাম আর কি। আচ্ছা,
এবার হলো ভ্রূণ ফিটাসের বিকাশ, এটা কি তোমাদের পড়াই দেওয়ার দরকার আছে নাকি দরকার নাই? আমাকে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি তোমাকে পড়াবো, নাহলে আমি এটাকে স্কিপ করে যাব। এটা কি পড়াই দিব কিনা 2-3 মিনিট বা 4 মিনিটের মধ্যে, তা না হলে আমরা হচ্ছে নেক্সট টপিকে যাব। দ্রুত বলো, কারণ আমাদের বেশি হাতে সময় নাই। আমরা হচ্ছে এরপরে অনেক টপিকস আছে, বাট এখানে পড়ার তেমন কিছু নাই। আমি সহজ করে দিচ্ছি কি কিভাবে পড়বো, জাস্ট তুমি এখানে দেখলে তুমি মনে পড়বে। আমাকে একটু বলো যে এইটাতে ভ্রূণ ফিটাসের বিকাশটা পড়া দেওয়ার দরকার আছে? আচ্ছা, লেখছে যে আল শাহরিয়া বলছে পড়াই দেন। আচ্ছা, আমি পড়াই দিই, মনোযোগ দাও। আমার মনে হয় একবার পড়াই দিলে তোমার এটা অনেক সহজ হয়ে যাবে, তুমি এটা নিয়ে টেনশন করবে না। দেখো আমি কিভাবে চিন্তা করি, এবং এইভাবে তুমি যদি চিন্তা করতে পারো, তাহলে তোমার ভ্রূণ ফিটাসের বিকাশটাও আশা করি সহজ হবে। আচ্ছা, কি কি ভাবে আপনি চিন্তা করেন ভাইয়া, এটা আমাদের একটু বলেন, ঠিক আছে? আচ্ছা, তুমি দেখো, প্রথমে আমি ব্রেনকে একটা মিস ইন্টারপ্রেট করছি, মানে ব্রেনকে আমি বুঝাই দিচ্ছি, একটা ভুল ইনফরমেশন দিচ্ছি। কি কি ভুল ইনফরমেশন দিচ্ছেন ভাই? ভুল ইনফরমেশন হচ্ছে ব্রেনকে আমি প্রথমে বলি যে এখান থেকে 2টি জিনিস তোমাকে মাত্র মনে রাখতে হবে। তার মানে তোমাকে এত বড় একটা পেজ দেখে ঘাবড়াই যাওয়ার কোনো সমস্যা না। 2টা বিষয় তোমাকে এখান থেকে মনে রাখতে হবে, এটা আমার ব্রেনকে আমি প্রথমে ইনপুট দেব, যে তোমাকে এখান থেকে অনেক কিছু মনে রাখতে হবে না, এখান থেকে তুমি মাত্র 2টা বিষয় মনে রাখবে। কি কি বিষয় মনে রাখবা? নাম্বার 1, বইতে কোন কোন সত্তা সম্পর্কে বলছে, অর্থাৎ প্রথম বিষয় তোমাকে আগে জানতে হবে কি কি সত্তা আছে। নাম্বার 2, তোমাকে মনে রাখতে হবে কোন সপ্তাহে কি তৈরি হয়, এটা হলো দ্বিতীয় বিষয়। প্রথমে আসি কোন কোন সপ্তাহ, এটা আমি মনে রাখি এভাবে, দেখো 1 থেকে 7 সপ্তাহের মধ্যে আমাদের বইতে কোনো গ্যাপ নাই। 1 থেকে 7 সপ্তাহ সব আছে, মানে 1 2 3 4 5 6 7। এরপরে 5 সপ্তাহের একটা বড় গ্যাপ আছে, তাহলে 5 সপ্তাহের সাথে বড় গ্যাপ দিলে কত হয়? 12 সপ্তাহ। মানে এরপরে 12 সপ্তাহ নিয়ে কিছু কথা আমাদের বইতে লেখা আছে। এই 12 সপ্তাহে আসার পরে আমি আমার ফোন নম্বরটা তোমাদের দিয়ে দিলাম, তোমরা এটা মনে রাখবা। সেটা কিরকম? 84428, সুন্দর একটা নাম্বার, দেখছো? 84428, এটা হচ্ছে ফোন নম্বর। এই ফোন নম্বরে কল দিলে বাকি ওগুলো তুমি পেয়ে যাবে। কিরকম ভাই? দেখো 84428 পরে এটা কি হবে? 12 পরে 8 যোগ করলে আমরা যে সংখ্যাটা পাবো, মনোযোগ দিই, 12 পরে 8 যোগ করলে আমরা সংখ্যা যেটা পাবো সেটা হচ্ছে 20। তার মানে এরপর 20 সপ্তাহে একটা কিছু করবো। তারপরে 4 যোগ করলে 24, তারপর 4 যোগ করলে আমরা মনে রাখবো 28, তারপর 2 যোগ করলে আমরা মনে রাখবো 30, তারপর 8 যোগ করলে আমরা মনে রাখবো 38। তাহলে এই সপ্তাহগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে প্রথম কাজ তোমার শেষ। আরে এটা কিন্তু আবার নম্বর না, এটা কিন্তু হচ্ছে তোমরা জানো বাংলাদেশে 11 ডিজিটের নম্বর। এটা হচ্ছে আমার নম্বর, এটা এই অঙ্কগুলো মনে রাখার জন্য। তুমি দেখো মনে রাখলাম 1 থেকে 7 এর মধ্যে কোনোই নাই, 5 সপ্তাহ গ্যাপ আছে, 7 5 12, 12 পরে আমার ফোন নম্বর 84428, এটা দিয়ে আমি পরবর্তী সপ্তাহগুলো মনে রাখলাম। প্রথম কাজ আমার শেষ, কোন কোন সপ্তাহে কি হয়। এবার আমার কাজ কোন কোন সপ্তাহে কি কি হয়। আমি এইভাবে চিন্তা করি, দেখো আমাকে একটু বুদ্ধি করে বলতো ভাই, নিষেধ কোন সপ্তাহে হইলে তোমার ভালো লাগতো, বা কোন সপ্তাহ হলে এটা ব্যাপারটা ভালো হয়? নিষেধ অবশ্যই কোন সপ্তাহে হওয়া উচিত? 1 থেকে 38 সপ্তাহ বা 40 সপ্তাহের মধ্যে কোন সপ্তাহে নিষেধ হওয়া উচিত? এই প্রশ্নের অ্যান্সারটা দাও তো। এটা কমন সেন্সের কথা, নিষেধ কোন সপ্তাহে হওয়া উচিত? আচ্ছা, নিষেধ হচ্ছে, দেখি কেউ লিখছে কিনা, নিষেধ হচ্ছে প্রথম সপ্তাহে হওয়া উচিত, রাইট? অ্যাকচুয়ালি নিষেধ হওয়ার পর থেকেই আমরা সপ্তাহ গোনা শুরু করি, তার মানে নিষেধ অবশ্যই কোন সপ্তাহে হওয়া উচিত? প্রথম সপ্তাহে হওয়া উচিত। আচ্ছা, নিষেধ হলে আমরা জানি ওখানে জাইগোট হবে, জাইগোট থেকে মরুলা, ক্লিভেজ, ব্লাস্টুলা হবে। ব্লাস্টুলা হবে না? তাহলে ব্লাস্টুলা কোন সপ্তাহে হবে? প্রথম সপ্তাহে। ব্লাস্টুলা কোষ সংখ্যা কত থাকে? 100টা মতো। তাহলে দেখো প্রথম সপ্তাহের 3টা কাজ আমি মনে রাখবো, যেখানে নিষেধ হয় এখানে ব্লাস্টুলা তৈরি হয় এবং কোষ সংখ্যা 100 মতো বেশি হয়। দেখো প্রথম সপ্তাহে তোমার কোষ সংখ্যা হয়ে গেল 100। ধরো তুমি বিয়ে করছো, বিয়ে করার পর একটা বাসা নিছো, সেখানে প্রথম সপ্তাহে অনেক আসবাবপত্র কিনছো। এখন এই আসবাবপত্রগুলো সাজায় রাখবা কোন সপ্তাহে? দ্বিতীয় সপ্তাহে। দেখো তাহলে তুমি এই যে বিয়ে করছো, তারপরে 100টার মতো কোষ আছে, ধরো এই কোষগুলোকে তুমি সাজায় রাখবা কোন সপ্তাহে? দ্বিতীয় সপ্তাহে। কি কোন কোন স্তরে সাজাবা? অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, অ্যান্ডোডার্ম, এই 3টে স্তরে তুমি সাজায় রাখবা। এবারে আসো তৃতীয় সপ্তাহ। তৃতীয় সপ্তাহে আসার পরে তুমি বাসার কিছু প্রাণী আছে যারা তোমার চেয়ে দেখতে ছোট এবং যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, এই সকল নিম্ন শ্রেণীর প্রাণী যারা আছে, অর্থাৎ তোমাদের বাসার যে ছোট ভাই বোন আছে, এদের সাহায্য তুমি নিতে পারো। কিরকম ভাবে সাহায্য নিতে পারো? নর্মালি তো আমাদের এই সকল ছোট ভাই বোন আমাদের কাছে আসলে আমরা তো একটু অবহেলার শিকার আসি, এই তুই আমার রুমে আসিস না তো, এই কাজ করতেছিস, বিরক্ত করতেছিস, তবে এত বড় সাহস, এত হয়ে গেছে, হ্যান ত্যান বলে ধাওয়া দিই বা পাঠাই দিই, অন্য রুমে পাঠাই দিই। এখন আজকে তুমি একটু কাছে থাকবা, ভাই একটু এদিকে একটু, আপু একটু এদিকে একটু। আসার পরে কি করবা? একটা কলম নিয়ে ওর পিঠে, অর্থাৎ ওর ব্যাকবোনের জায়গা আছে, ওই পিঠের মধ্যে বড় করে লিখে দিবা তৃতীয় সপ্তাহ। কি লিখবা? তৃতীয় সপ্তাহ। এখন ওই তো খুশি আছে, হয়তো ভাবতেছে তুমি ওরা মানে আলপনা এঁকে দিতেছো।
আসলে তুমি কিন্তু তোমার পড়া করতেছো, কারণ কি তোমার পিছনের দিকে কি থাকে, পিছনের দিকে থাকবে মেরুদণ্ড। এই মেরুদণ্ড, পিছন দিকে কি থাকবে আমাদের মেরুদণ্ড। এই মেরুদণ্ডের উপর দিকে থাকে হচ্ছে মস্তিষ্ক। তাহলে মস্তিষ্ক, মেরুদণ্ড আর মেরুদণ্ডের ভিতরে থাকে হচ্ছে স্পাইনাল কর্ড বা সুষুম্না স্নায়ু। এইটা তৈরি হবে কোন সপ্তাহে? তৃতীয় সপ্তাহে। তাহলে আমি ওর বাচ্চার পিছনে যদি লিখে রাখি তৃতীয় সপ্তাহ, তাহলে মনে করবেন এর পিছনে থাকে মেরুদণ্ড, আর তারপরে হচ্ছে কি মস্তিষ্ক, স্পাইনাল কর্ড। তিনটা কোন সপ্তাহে? তৃতীয় সপ্তাহে। এবার আমরা বুকের বাম পাশে লিখে রাখবো তার নাম। কার নাম? বুকের বাম পাশে আমরা লিখে রাখবো চতুর্থ সপ্তাহের নাম। কেন? কারণ বুকের বাম পাশে আমাদের কি থাকে? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড থেকে কি বের হয়? হৃৎপিণ্ড থেকে আমাদের রক্তনালী বের হয়। তাহলে হৃৎপিণ্ড এবং রক্তনালী, অলরেডি একবার ভর্তি হতে প্রশ্ন আসছে, হৃৎপিণ্ড এবং রক্তনালী তৈরি হবে কোন সপ্তাহে? চতুর্থ সপ্তাহে। বুকের বাম পাশে লিখে রাখলাম। এইবার ওই বাচ্চাকে তুমি আবার ধরে আনো, ওর হাতের উপরে তুমি লিখে দাও পঞ্চম সপ্তাহ। কারণ কি ওর হাত এবং পা মিলে গঠিত হয়েছিল লিম্ব বার্ড। লিম্ব, এই লিম্বগুলো বার্ড তৈরি হয়েছিল কত সপ্তাহে? পঞ্চম সপ্তাহে। এবার তুমি নিজে আইব্রো বা ওই যে তোমার যে আইলাইনার আছে, এই আইব্রো বা আইলাইনার দিয়ে চোখের উপর নিজের উপর নিজে লিখে রাখো ষষ্ঠ সপ্তাহ। কানের উপর লিখে রাখো ষষ্ঠ সপ্তাহ। কেন? কারণ তোমার চোখ এবং কান, এই চোখ এবং কান তৈরি হয়েছে ষষ্ঠ সপ্তাহে। তাহলে তোমার ষষ্ঠ সপ্তাহ ক্লিয়ার। এবার আসি সপ্তম সপ্তাহ। আমাকে কি বলতে পারবা যে সপ্তম করোটিক স্নায়ুর নাম কি ছিল? সপ্তম করোটিক স্নায়ু, অনেকে মনে করবেন, আমি একটু বলে দিই। সপ্তম করোটিক স্নায়ুর নাম হলো ফেসিয়াল স্নায়ু। কি নাম? ফেসিয়াল। ফেসিয়াল কথাটা আসছে ফেস থেকে। ফেসের বাংলা কি ভাই? মুখমণ্ডল। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, সপ্তম করোটিক স্নায়ুর নাম তোমরা বলছো ফেসিয়াল, এখান থেকে সে ফেস বা মুখমণ্ডল। মুখমণ্ডল তৈরি হবে কোন সপ্তাহে? সপ্তম সপ্তাহে। তাহলে আমরা একবার রিভিউ করে দিই, 1 থেকে 7 সপ্তাহ। এটা একটু বেশি কঠিন ছিল, এটা আমরা একটু কিভাবে করতেছি একটু বলি। প্রথম সপ্তাহে 3টে ঘটনা ঘটে, নিষেক, দাসতুলা, কোষ সংখ্যা 120। এই কোষগুলো সাজায় রাখবো দ্বিতীয় সপ্তাহে। কোন কোন স্তরে? একটোডাম, মেসোডাম, অ্যানোডাম। এবার ওই বাচ্চার পিছনের দিকে লেখা ছিল তৃতীয় সপ্তাহ, তার মানে মেরুদণ্ড, মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড তৈরি হবে কোন সপ্তাহে? তৃতীয় সপ্তাহে। বুকের বাম পাশে লিখে রেখেছিলাম তার নাম। কার নাম? চতুর্থ সপ্তাহের নাম। মানে বুকের বাম পাশে থাকবে হৃৎপিণ্ড, এবং হৃৎপিণ্ড থেকে বের হয় রক্তনালী। হৃৎপিণ্ড এবং রক্তনালী তৈরি হবে কোন সপ্তাহে? চতুর্থ সপ্তাহে। হাতের উপর লিখে রেখেছিলাম পঞ্চম সপ্তাহ, মানে হাত পা মিলে লিম্ব বার্ড তৈরি হবে কোন সপ্তাহে? পঞ্চম সপ্তাহে। চোখের উপর লিখেছিলাম কানের উপরে ষষ্ঠ সপ্তাহ, তাহলে 6 সপ্তাহে চোখ এবং কান তৈরি হয়। আর আমরা জানি সপ্তম করোটিক স্নায়ুর নাম ফেসিয়াল স্নায়ু, এখান থেকে আসছে ফেস। ফেস মানে মুখমণ্ডল, মুখমণ্ডল তৈরি হয়। তাহলে সপ্তম সপ্তাহ সম্পর্কে তোমার ক্লিয়ার। আশা করি তোমরা সপ্তম সপ্তাহ সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছো। এখন বাকি সপ্তাহগুলো ভাই কিভাবে মনে রাখবো? বাকি সপ্তাহগুলো অনেক সহজ। এটা তুমি কিভাবে মনে রাখবা, এটা তুমি যদি আমাকে বলো, আমি বলবো ভাই এটি মনে রাখতে হয় না, এটি এমনি মনে থাকবে। আমার কথাগুলো তুমি 1 মিনিট শোনো, সেটা চললে তুমি মনে করো যে এটি এমনি মনে থাকবে। বলতে পারি যে ভাই এটি কেমনে মনে থাকবে, আমি তোমাকে বলতেছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পড়লাম এই পর্যন্ত সপ্তম সপ্তাহের পরে। এরপরে আমাদের মনে আছে কিনা, সপ্তম সপ্তাহের পরে একটা 5 সপ্তাহে 5 উইকস, মানে 5 সপ্তাহের একটা গ্যাপ আছে, যেখানে আজমল স্যার মুখ খুলে নেই, বা যেখান থেকে ইম্পর্টেন্ট কিছু তৈরি হয় না, ওরা বলে নেই। ঠিক আছে? এই যে 5 সপ্তাহে বাচ্চাটা কি বড় হয় না? তুমি একটু গভীরভাবে চিন্তা করো তো। এই 5 সপ্তাহ কি আজমল স্যার কিছু লেখে নাই বলে 5 সপ্তাহ কি আসলে কিছু তৈরি হয় না? আসলে কোনো জিনিস তৈরি হবে না? অবশ্যই তৈরি হবে। কি তৈরি হবে? অবশ্যই তৈরি হবে। কি তৈরি হবে? দেখো, 5 সপ্তাহ তুমি বড় হইছে কি হও নাই, এটা তোমার বাপ মা কি দেখে বুঝে? দেখো, তোমার বাপ মা প্রায় একটা কথা বলে, আমার বাপ মা তো বলতো বা পাশে আমি শুনতাম এরকম। দেখো, হ, এখন তো আমার কথা তুমি শুনবাই না, এখন তুমি বড় হইছো, তোমার হাত পা গজায় গেছে, তুমি আমার কথা শুনবা কেন? এই কথা অনেকে বলে না বাপ মা? কথাগুলো গুরুত্ব রয়েছে। কি গুরুত্ব আমি বলি, দেখো মনোযোগ দিয়ে আমার কথাগুলো বিশ্লেষণ করি। হ্যাঁ, এখন তো তুমি আমার কথা শুনবাই না, এখন তুমি বড় হইছো, হাত পা গজায় গেছে, এই যে কথাটা তুমি বলছে বাপ মা, এটার পর আর মনে রাখার জন্য তোমাকে বলছি। কেন? কারণ বাপ মা কখন বুঝবে যে আমি বড় হয়েছি কি হয় নাই? যখন আমার বাপ মা দেখলো যে আমার হাত এবং পা, পেশি, হাত পায়ের আঙুল এগুলো গজাইছে, এখন আমি বাপ মার কথা শুনতেছি না, তাহলে আমি বড় হয়ে গেছি। তাহলে এই 5 সপ্তাহে বাচ্চা বড় হয়েছে কি হয় না, এটা আমরা 12 সপ্তাহে গিয়ে আমরা বাচ্চারে হাত পা একটু চেক করবো যে হাতের মধ্যে আঙুল গজাইছে কিনা, পায়ের মধ্যে আঙুল গজাইছে কিনা, পেশি গজাইছে কিনা, তাহলে আমরা কনফার্ম যে এটা 12 সপ্তাহ হয়ে গেছে। এরপরে আমার একটা ফোন নম্বর লেখা ছিল 84428, এটাতে আমরা মনে রাখছিলাম, মানে 12 পরে 8 যোগ করলে কত? 20 সপ্তাহ। চলো আমরা 20 সপ্তাহে যাই। দেখো, 20 কি আমরা লিখলে এইভাবে লিখতে পারি না? 20 লিখতে পারি কিনা? আচ্ছা, 20 কথাটা যখন চলে আসলো, তুমি একটা জিনিস বলো তো ভাইয়া, তুমি 20 খায়া মরবা কি মরবা না, এটা তুমি আল্লাহ তাআলা কই লিখে দিছে? এই জায়গাটায় কপালে লিখে দিছে, হাতের রেখায় লিখে দিছে।
তার মানে তোমার কপালের নিচ থেকে পানি গড়ায় গড়ায় এখানে ভ্রুয়ে আসবে, হাত থেকে তোমার হাতের রেখা আছে, তাহলে ভ্রু এবং অক্ষিপক্ষ, ভ্রু বা অক্ষিপক্ষ যেটা বলি, ভ্রু অক্ষিপক্ষ আর আছে হাতের রেখা, এইসব জায়গায় লেখা আছে আমি বিষ খায় মরবো কি মরবো না। এই জন্য তোমার হচ্ছে 20 সপ্তাহে তৈরি হয় কি ভ্রু এবং অক্ষিপক্ষ, হাতের রেখা। আমরা পারবো কি পারবো না, তাহলে তুমি বিষ খায় মরবা কি মরবা না এটা কই লেখা আছে, হাতের রেখা আর কপালে, তাহলে কপালের নিচে ভ্রু বা অক্ষিপক্ষ আর হাতের রেখা তৈরি হবে কোন সপ্তাহে, 20 সপ্তাহে। এরপরে 4 সপ্তাহ গ্যাপ কত হয়, 24 সপ্তাহ। মনোযোগ দিতে হবে। আমরা জানি 23 সপ্তাহ থেকে আমাদের ফুসফুসের অ্যালভিওলাই থেকে এক ধরনের তরল ক্ষরিত হয়, যার নাম হলো সারফেক্সেল বা সারফেক্টিন। এই কারণে আমরা এক সপ্তাহ পরে অর্থাৎ 23 সপ্তাহ থেকে ক্ষরণ হয়, এটা দেখার পরে কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করি এক সপ্তাহ। 24 সপ্তাহ থেকে আমরা মানুষকে মানব শিশু হিসেবে গণ্য করি। কত সপ্তাহ থেকে, 24 সপ্তাহ থেকে। যেহেতু 24 সপ্তাহ থেকে আমরা মানুষকে মানব শিশু হিসেবে গণ্য করি, আর মানুষের কাজ কি, মানুষের কাজ হচ্ছে চক্ষু মেলিয়া দুনিয়া দেখা। কি কাজ, চক্ষু মেলিয়া দুনিয়া দেখা। তার মানে 24 সপ্তাহে বাচ্চা কি করবে, এই দেখো চোখের পাতা খুলিয়ে দুনিয়া দেখবে। এবার আসি আমার একটা কথা জীবনের সাথে মিলাই নাও। তুমি যখন ঘুম থেকে উঠো, প্রথমে চোখ মেলে তাকাও, তাকায় তুমি কই যাও, ওয়াশরুমে যাও না, কি করতে যাও, মূত্র ত্যাগ করতে যাও। বড়টা ঘুম থেকে ওঠার পরে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে তুমি প্রথমে চোখের পাতা খোলো, খুলে তারপর তুমি কোথায় যাও, মূত্র ত্যাগ করতে যাও, ওয়াশরুমে। এখন এই যে তোমার মূত্র ত্যাগ করার অভ্যাস, এটা তোমার আজকের অভ্যাস, এটা তোমার ছোটবেলার অভ্যাস। কেন তোমার ছোটবেলার অভ্যাস, দেখো বাচ্চা 24 সপ্তাহে চোখের পাতা খুলে তাকাবে, তারপরে 28 সপ্তাহ দিকে সে কোথায় যাচ্ছে, মূত্র ত্যাগ করতে যাচ্ছে। 28 সপ্তাহ থেকে সে কি শুরু করবে, মূত্র ত্যাগ করতে যাবে। ওইখানে হচ্ছে একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল ইনফরমেশন তাকে জানানো হয়। তাকে কেউ একজন এখানে বলে, আরে তুই এখানে কি করতেছস, তুই মায়ের পেটে প্রস্রাব করতেছিস কেন, তুই জানোস পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর টয়লেট রয়েছে, তাহলে পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর টয়লেট রয়েছে। এই কথা শোনার পরে বাচ্চা অনুপ্রাণিত হয়ে 2 সপ্তাহের মধ্যে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। বাচ্চা 2 সপ্তাহের মধ্যে সে একটা সিদ্ধান্ত নেয় সে আর মায়ের পেটে থাকবে না। তাই সে 28 আর 2 30 সপ্তাহ থেকে জন্মগ্রহণের প্রস্তুতি গ্রহণ করে এবং দীর্ঘ 8 সপ্তাহ লাইনে দাঁড়ায় থাকার পরে, মায়ের পেটের মধ্যে লাইনে দাঁড়ায় থাকার পরে দীর্ঘ 8 সপ্তাহ জাম, এই জাম জটের পরে 30 এবং 38 সপ্তাহ দিকে সে কি করে, জন্মগ্রহণ করে, মানে পৃথিবীতে চলে আসে। ওয়েলকাম টু পাবলিক টয়লেট। তাহলে দেখো তোমার পড়াগুলো যদি এইভাবে চিন্তা করে একবার পড়ো, হয়তো তুমি সবকিছু মনে রাখতে পারো। এবং এখান থেকে যেগুলো রিসেন্ট প্রশ্ন আসছে সেই হিসেবে খুব গুরুত্বপূর্ণ, রিসেন্ট প্রশ্ন আসছে, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমি কথাগুলো বাকিগুলো একবার একটু বলি। 12 সপ্তাহটা মনে রাখছো ওই যে মায়ের কথা দিয়ে, হয় এখন আমাকে মনে রাখবা না, বড় হয়ে গেছে, আপনার কথা গেছে, ঠিক আছে না। তো 20 সপ্তাহ তুমি 20 খেয়ে মরবা কি মরবা না কই লেখা আছে মনে করবে। 24 সপ্তাহ তোমাকে আমরা মানুষ হিসেবে বলছিলাম, তোমার কাজ কি চোখ মেলে তাকানো। আর চোখ মেলে তাকায় তুমি 28 সপ্তাহে কোথায় যাবা, মূত্র ত্যাগ করতে যাবা। ওইখানে গিয়ে তুমি শুনবা পৃথিবীর টয়লেট অনেক সুন্দর, এই জন্য একটা ভুল সিদ্ধান্ত নেবা 2 সপ্তাহের মধ্যে, মানে 30 সপ্তাহে জন্মগ্রহণের প্রস্তুতি শুরু করবে। আর 38 সপ্তাহে তুমি কি করবে, দীর্ঘ 8 সপ্তাহ লাইনে দাঁড়িয়ে থাকার পরে 38 সপ্তাহে তুমি কি করলা, পৃথিবীতে চলে আসলা, ওয়েলকাম টু পাবলিক টয়লেট, মানে জন্মগ্রহণ করবে। তাহলে আমার কথাগুলো তোমার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও, যে আসলে তোমার পড়াটা এখন একটু হলে সহজ হয়েছে কিনা। যদি না সহজ হয় তাহলে আমি আর পড়াবো না। একজন বলছে ইশিকা জাহান বলছে এই ভাই এই চ্যাপ্টার থেকে কোন টপিক না পড়লেই নয়। আমি তোমার বলে দেবো কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ না। এখন আসো আমরা গুরুত্বপূর্ণ কম যেগুলো সেগুলোর দিকে যাবো। এখন এই জন্য দ্রুত পড়া শেষ হয়ে যাবে, 10 মিনিটের মধ্যে দেখবে পড়া শেষ হয়ে যাবে। তুমি হয়তো বলবা কি ব্যাপার, এই এতগুলো টপিক 10 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল। আচ্ছা, তোমাদের মনে ক্লিয়ার হয়েছে, তাহলে আমরা চলো নেক্সটে যাই। এখন পড়াটা অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, একটু মনোযোগ দিতে হবে যে ভাইয়া কি কি আছে, তাহলে আমাদের পড়াটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তোমরা যে যারা মানে রাগ ইমো দিচ্ছ, এটা কারণ কি? তুমি একটু কমেন্টে জানাও তো যে তুমি কেন রাগ ইমো দিচ্ছ, নাকি তোমার পেট খারাপ হয়েছে, মন খারাপ হয়েছে, কি কারণে রাগ ইমো দিচ্ছ? যারা দিচ্ছ আমি কিন্তু চাইলে এগুলো ধরতে পারি, আমি তো পার্সোনালি জিজ্ঞেস করতে পারি। আমার আসলে মন চায় যে এরা কি আসলে বুঝে দেয় নাকি না বুঝে দেয়, এটা একটা বিষয়। নাম্বার 2, যদি বুঝে দেয় তাহলে আমাকে জানাও কেন তোমার কাছে রাগ ইমো দিচ্ছ, এটা হচ্ছে প্রথম কথা। নাম্বার 2, তুমি যদি না বুঝে দাও তাহলে তুমি একটা মূর্খ। নাম্বার 3, সে বুঝে এবং তার কাছে ক্লাসও ভালো লাগে, তাও সে রাগী মনে। তুমি বলো, আমার কথা বুঝতে পারছো? হয় তুমি মূর্খ নইলে বলো। আর যদি তোমার কোনো প্রবলেম হয় তুমি আমাকে কমেন্টে জানাও, নাহলে তুমি আমাকে মেসেজ দাও। তুমি অহেতুক রাগী মো এখানে দিও না, কারণ তোমার এই জিনিসটা ভালো লাগে না। এটা দেখতে একটা টিচার কষ্ট করে ক্লাস নিচ্ছে, তোমাদের এই রাগী মো দেখে খুব বিরক্ত লাগে যে এগুলো কি বুঝে না নাকি ন্যাকামি কি, এগুলো কি হচ্ছে, হোয়াটস হ্যাপেন। আচ্ছা ঠিক আছে,
আর অনেকে যে বললাম টাইম বেশি হয়ে যাচ্ছে দেখে রাগের মধ্যে, বা ভাই বেশিরভাগ স্টুডেন্ট এখনো আমি জানি আমি যদি আরো 1 ঘন্টা পড়াই ওরা পড়তে চাবে। তো আলটিমেটলি এইগুলো বলো না, যারা কমেন্ট করে বেশি তারা হচ্ছে কম, ধরো অতটা আগে করতে না, বরং আমার যেগুলো স্টুডেন্ট আমি দেখি যে কমেন্ট করে কম, এগুলো বরং আরো ধরো না, কমেন্ট যারা অ্যান্সার দেয় তারা তো অবশ্যই ভালো স্টুডেন্ট, কিন্তু যে অহেতুক যারা কমেন্ট করে তারাই বরং আরো তোমার হচ্ছে পরবর্তীতে দেখা যায় যে পড়াশোনার দিকে মনোযোগ কম, কমেন্টের দিকে মনোযোগ বেশি। তার মনে করো যে 9টা বাজলে গার্লফ্রেন্ডে বলে রাখছে যে আজকে 9টা পরে আমি ফ্রি আছি, প্লিজ টেক্সট মি এট 9 PM। তো এখন তো তার বিরক্ত লাগবে, এই গার্লফ্রেন্ডে অ্যান্সার দিব না ভাইয়ের কথা শুনবো, বিরক্ত লাগবে। কিন্তু যারা আসলে পড়তে চাচ্ছে তাদের কোনো প্রবলেম নেই, তাদের আমি জানি আধা ঘন্টা আরো পড়াইলে কোনো সমস্যা নেই। তো চলো আমরা 5 মিনিট পড়াই, ঠিক আছে? ওকে, 5 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট হতে পারে, 10 মিনিটে তো সমস্যা নেই। আচ্ছা, এই প্রশ্নগুলো অ্যান্সার তোমরা একটু পরে দিয়ে দিও, স্পট এক্সাম দরকার নেই। যারা পারলা তারা তো পারলা, অথবা এক কাজ করো 1 মিনিট সময়ের মধ্যে একটু অ্যান্সার দিয়ে দাও। এই প্রশ্ন 4টা প্রশ্নের অ্যান্সার একসাথে, অর্থাৎ 4টা প্রশ্নের অ্যান্সার এক কমেন্টের আগে যে বলতে হবে তার নাম আমি সঠিক বা বিজয়ী বলে ঘোষণা করবো, প্রথম বিজয়, ঠিক আছে? আচ্ছা, এর একটা অ্যান্সার দাও তো ভাইয়া দেখি। আচ্ছা, এর মধ্যে কিছু স্টুডেন্ট আছে যারা ভালো ভালো কথা বলতেছে, যে যারা এই অ্যাংরির মধ্যে তারা দেশদ্রোহী হ্যান ত্যান অনেক কিছু। ধন্যবাদ পাশে থাকার জন্য। হ্যাঁ, ওকে। আচ্ছা, কেউ কি সঠিক অ্যান্সার এখনো দেয় নাই? পাচ্ছি না কেন? আচ্ছা, প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে একটা নাম দিয়েছিলাম, আচ্ছা, মোহাম্মদ মুখলিসুজ্জামান খান, তারপরে অদিতি দে, হ্যাঁ সঠিক অ্যান্সার দিয়েছে। তারপরে হচ্ছে মাহমুদা আক্তার, প্রিয়া তালুকদার, ফাতেমা আয়েশা। এই ফাতেমা আয়েশা এরা যারা যারা অ্যান্সার দিচ্ছে, এরা তো আমি দেখি প্রতি ক্লাসে সঠিক অ্যান্সার দেয়। ধন্যবাদ তোমরা যারা আছো। নিশাত বাচ্চা না, এটা দেয় নাই। মরিন আফরোজ, রিনা আক্তার, হুমায়ুন চৌধুরী, শিক্ষা জাহান, মাহিয়া জাহান, মোহনা, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা অংশগ্রহণ করছো। চলো আমরা ক্লাসের শেষের অংশ আছি, এখন আমরা দ্রুত শেষ করে দেবো, নেক্সটে আসি। দেখো এই পর্যন্ত তোমার পড়ানো হয়ে গেছে। শিশু প্রসব থেকে তুমি কি পড়বা আমি একটু বলে দিই তোমাকে। শিশু প্রসব থেকে এই লাইনগুলো তোমাকে একটু পড়তে হবে। সেটা হচ্ছে যে বাচ্চা ডেলিভারির সময় আমি একটা কথা মনে রাখবা, যে কত সেন্টিমিটার মধ্যে জ্বরের মুখ খুলে যায়, 10 সেন্টিমিটার। আর এখান থেকে দেখো এই যে তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন নামে কি কি হরমোন আছে এগুলো একটু পড়বা। এই জিনিসটা একটু বুঝাই দেওয়ার আছে যে ভাইয়া আপনি একটু বুঝাই দেন, আমি জাস্ট একটু একটু 1 মিনিট সময় লাগবে, একটু বুঝাই দিই। দেখো যমজ শিশু দুই রকম হয়, একটা হচ্ছে অভিন্ন যমজ, একটা হচ্ছে ভিন্ন যমজ। বলতে পারেন ভাই অভিন্ন যমজ কি আর ভিন্ন যমজ কি? অভিন্ন মানে কি এটা যদি আমি একটু বলি, অভিন্ন মানে হলো, আচ্ছা অভিন্ন মানে কি ভাইয়া? সেম মানে ভিন্ন নয়, মানে যাদের বৈশিষ্ট্য সেম। অভিন্ন যমজ তৈরি হয় কখন? যখন ধরো একটা ডিম্বাণু একটা শুক্রাণু দিয়ে নিষিক্ত হয়েছে, তার মানে কয়টা জায়গা তৈরি হবে? একটা জায়গোট। এই জায়গোটটা যদি ভেঙে যায়, জায়গোট অবস্থায়, তাকে বলবো অভিন্ন যমজ। আবার দুইটা ডিম্বাণু যদি তোমার দুইটা শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়, তাহলে কি হবে? দুইটা জাইগোট তৈরি হবে। তাহলে সেটা ভিন্ন ভিন্ন জাইগোট তৈরি হলো, তাদেরকে আমরা বলবো ভিন্ন যমজ। এদের বৈশিষ্ট্যের মধ্যে তেমন কোনো মিল থাকে না। মানে এরা দেখা যায় অনেক সময় এই ভিন্ন যমজই আসলে একটা ছেলে একটা মেয়েও অনেক সময় হয়, অভিন্ন যমজে অনেক সময় হাত পা মিলে থাকে, অথবা দেখা যায় বৈশিষ্ট্যে ব্যাপক মিল থাকে। এটা হচ্ছে কথা। আচ্ছা, তার মানে একটা হলো একটা জাইগোট থেকে হয়, একটা হলো দুইটা জাইগোট থেকে হয়, এটাই ডিফারেন্স। এবার নেক্সটে আসি, নেক্সট টপিকে কি আছে। পরের টপিক যেটা দেখো, গর্ভকালীন পরিচর্যা। এই গর্ভকালীন পরিচর্যা তুমি একবার রিডিং পড়ো। আমি একটা কথা বলবো, যেটা তুমি একটা জিনিস আমাদের বাংলাদেশের মানুষ জানে না, একটা ছেলেদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দেখো, আমরা গর্ভাবস্থায় অনেক সময় ভাবি যদি কোনো অসুস্থ না হয় তাহলে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া দরকার নেই, কিন্তু ডাব্লিউএইচও এই ব্যাপারে কি বলছে? ডাব্লিউএইচও তোমাদের বলছে যে যদি কোনো মেয়ে গর্ভাবস্থায় সুস্থ থাকে, সুস্থ আছে, এই অবস্থায়ও সে কমপক্ষে 4 বার ডাক্তারের কাছে যাবে। সে কমপক্ষে কয়বার ডাক্তারের কাছে যাবে? 4 বার। আর যদি সে অসুস্থ হয় বা কোনো সমস্যা হয় তাহলে তো সে যাবে। এটা ছেলেরা মনে রাখবা, এটা ছেলেরাও মনে রাখবা, মেয়েরাও মনে রাখবা তাদের জীবনে, যে ডাব্লিউএইচও তোমাদের বলে দিছে যে গর্ভাবস্থায় যদি কোনো অসুবিধাও না হয় তাও 4 বার ডাক্তারের কাছে যেতে হবে। বাকি কাজগুলো একটু করে নিবা, এগুলো জানার জন্য যে তুমি তোমার ওয়াইফকে কি কি অবস্থা ঘটনা ঘটাইতে হবে ওই গর্ভাবস্থায়, বা তুমি, মেয়েরা তো নিজেদের জন্য জানা উচিত, একবার রিডিং করবা। নেক্সটে আসি, অত বেশি ইম্পর্টেন্ট না। নেক্সটে আসি, দেখো গর্ভ নিরোধক পরিকল্পনা বা পরিবার পরিকল্পনা। এই কল্পনা বা পরিবার পরিকল্পনা ব্যাপারটা আমাদের দেশে খুব একটা নাই, কিন্তু তারপর দেখো কি কি পদ্ধতিতে তুমি চাইলে পরিবার পরিকল্পনা করতে পারো। তার মধ্যে এখান থেকে কি পড়তে হবে আমি যেটা বলবো, পরীক্ষায় প্রশ্ন আসবে, নিম্নে কোনটি অস্থায়ী পদ্ধতি?
তার মানে হেডিং গুলো পড়বা, দেখো হেডিং গুলো লিখে দিছি, এখানগুলো একবার হেডিং গুলো পড়লাম, তাহলে এটা তোমার পড়া হয়ে গেল। নেক্সটে আসো, স্থায়ী পদ্ধতি নিয়ে হয়তো বা অনেকে একটু প্রবলেম হতে পারে ভাই। স্থায়ী পদ্ধতিগুলো থেকে দুই ভাবে প্রশ্ন আসতে পারে, শুধু এইভাবে প্রশ্ন আসবে না যে কোনটি স্থায়ী পদ্ধতি কোনটি স্থায়ী পদ্ধতি নয়। তাহলে এখানে আর কি প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে কোনটি পুরুষের স্থায়ী পদ্ধতি কোনটি স্ত্রী স্থায়ী পদ্ধতি। দেখো আমরা সবাই জানি যারা এখানে ক্লাস করছি যে সেমিনাল ভেসিকল এটা কাদের অংশ, ছেলে না মেয়ে? সেমিনাল ভেসিকল এটা হচ্ছে আমরা জানি ছেলেদের এখানে পড়ছিলাম, ছেলেদের থেকে এই ভেসিকল থেকে প্রশ্ন বা মানে আসছে ভ্যাসেকটমি। টমি মানে হলো একটা মেডিকেল টার্ম, টমি মানে হলো কেটে ফেলা, টমি মানে কি কেটে ফেলা। তাহলে দেখো সেমিনাল ভেসিকল যদি কোনো ছেলে কেটে ফেলা হয় তাহলে শুক্রাণু ওইখানে কি হবে না, জমা হতে পারবে না, শুক্রাণু বাস থেকে সিমেন্ট পরিণত হতে পারবে না, তাহলে জীবনেও সে কি হতে পারবে না, বাবা হতে পারবে না। তাহলে ভ্যাসেকটমি একটা ছেলেদের স্থায়ী পদ্ধতি। ফেলোপিয়ান টিউব এটা কাদের অংশ? ফেলোপিয়ান টিউব বা ডিম্বনালী মেয়েদের অংশ। টিউব থেকে আসছে টিউবেক্টমি, তাহলে টিউবেক্টমি কাদের স্থায়ী পদ্ধতি হবে? মেয়েদের। এই টিউবেক্টমি আরেকটা নাম হচ্ছে লাইগেশন। আচ্ছা ভুলে যাও যদি এটা লাইগেশন কি পুরুষ না স্ত্রীর স্থায়ী পদ্ধতি, তাহলে মনে রাখবা সকল অনুষ্ঠান এইভাবে শুরু হয় না, লেডিস এন্ড জেন্টলম্যান হিয়ার ইজ কামিং আওয়ার নেক্সট পারফর্মার, লতে লেডিস লতে লাইগেশন। তাহলে ভাই লাইগেশন কাদের স্থায়ী পদ্ধতি হবে? ওই ছেলেটা। জেন্টলম্যান স্থায়ী পদ্ধতি, লাইগেশন অবশ্যই লেডিসদের স্থায়ী পদ্ধতি হবে। এটা যদি ভুল বলো তাহলে মনে করো তোমার ডাক্তারি করে লাভ নেই, ঠিক আছে? এগুলো তোমাকে জিজ্ঞেস করবে যখন ডাক্তার হবা, তখন জিজ্ঞেস করবে বন্ধু বান্ধবরা। এবার দেখো পরিবার পরিকল্পনা অনেক কথা আছে, এখান থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে না। প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে আইভিএফ পদ্ধতি নিয়ে প্রশ্ন আসে। আইভিএফ এর ফুল মিনিং কি আমি একটু বলে দেই। আইভিএফ মানে হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ভিট্রো শব্দের অর্থ কি এটা একটু পারতে হবে, মনে রাখতে। দেখো ভিট্রো আর ভিভো, ভিট্রো একটা ল্যাটিন শব্দ। এই ভিট্রো, ভিট্রো শব্দের অর্থ হচ্ছে মেডিকেলে গিয়ে পাবা, ভিট্রো শব্দের অর্থ হচ্ছে দেহের বাইরে, ভিভো শব্দের অর্থ হচ্ছে দেহের ভিতরে। কিন্তু তোমাদের বইতে স্পেসিফিক বলে দিছে ভিট্রো শব্দের অর্থ হচ্ছে কি ভাইয়া? কাচের ভিতরে। কি ভাইয়া বলছে? কাচের ভিতরে। তাহলে তোমাদের প্রশ্ন আসে তোমরা কি অ্যান্সার দেবা? কাচের ভিতরে। মেডিকেলে গিয়ে তুমি বুঝবা ভিট্রো শব্দের আসল অর্থ হচ্ছে দেহের বাইরে, সেটা কাচের ভিতরে হইতে পারে, সেটা কোনো বালতির মধ্যে হইতে পারে, গামলার মধ্যে হইতে পারে, অন্য জায়গায় হইতে পারে, এটা হইলেই সেটা হলো ভিট্রো, দেহের বাইরে হইলে। এবার আসি কি কি প্রশ্ন আসছিল। প্রথম আইভিএফ পদ্ধতি অবলম্বন করছিল যে বেবি হয়েছিল তার নাম কি? এই আপুটার নাম হলো লুইস ব্রাউন। কোন দেশে? অবশ্যই বাংলাদেশে না, ইংল্যান্ডে হয়েছিল, ইংল্যান্ডের লন্ডনে হয়েছিল, তার ওল্ড হ্যাম নামে একটা ইয়াতে। এই সকল প্রশ্ন সাধারণ জ্ঞানের প্রশ্ন, তাও এখানে দিতে পারে, একবার প্রশ্ন আসছে। আরেকটা বিষয় তুমি পারবা না বা তোমার মনে থাকবে না, সেটা আমি একটু বলে দিই। মনে রাখবা এই আইভিএফ পদ্ধতিতে একটা হরমোন ব্যবহার করা হয় যার মাধ্যমে ডিম্বাণুর উৎপাদন বাড়ানো হয়। এই হরমোনটার নাম কি? এই হরমোনের নাম হলো ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এটা পরীক্ষার জন্য আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পারবো কিনা? পারা যাবে আশা করি, ঠিক আছে। ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, তাহলে এগুলো আইভিএফ থেকে পড়লাম। নেক্সটে আসি আর কি আছে। এখানে আইভিএফ পদ্ধতির সুবিধা অসুবিধা আছে, এগুলো একটু রিডিং পড়বা, এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ নয়, বাট পরীক্ষা আসতে পারে। এর মধ্যে দেখো এখানে কিছু রোগ জীবাণু নিয়ে কিছু কথা আছে, আমার কথা তুমি একবার রিডিং পড়বা। এখান থেকে দেখো যে লাইনগুলো দাগানো আছে, দাগানো লাইনগুলো একটু পড়বা, বাকিগুলো একটু রিডিং পড়বা, অত বেশি ইম্পর্টেন্ট না। তারপর যদি না পারো নেক্সট ক্লাসে আমি বলে দেবো। এখান থেকে দেখো অটোজোমাল ব্যাধি, তারপরে হচ্ছে তোমার সেক্স লিঙ্ক ব্যাধি, হ্যাঁ অটোজোমাল সেক্স লিঙ্ক, তারপরে তোমার হচ্ছে ডাইজমি, উদাহরণগুলো পড়বা। এখান থেকে এক্সাম্পল গুলো পড়বা, ঠিক আছে, এক্সাম্পল এগুলো পরীক্ষা আসতে পারে, একবার পড়বা, না পারলে আমি পরে ক্লাসে দেখাই দেবো। আরেকটা জিনিস আমি এখন দেখা দিচ্ছি, দেখো টেরাটোজেন জনিত সমস্যা বা টেরাটোজেন জনিত রোগ, এটা ভর্তি পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, তাই 100% দিয়ে আছে। তো পরীক্ষায় প্রশ্ন আসবে নিম্নের কোনটি টেরাটোজেন জনিত রোগ নয়। তো টেরাটোজেন জনিত রোগগুলো পারার জন্য তুমি আমাকে বলো ঢাকা মেডিকেল কলেজের সংক্ষিপ্ত রূপ কি? ডিএমসি। বলো তো ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ডিএমসিএইচ আমরা জানি। এবার যদি তোমাকে প্রশ্ন করি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কি হবে? আরএমসিএইচ আমরা পারি। এটা দিয়ে টেরাটোজেন জনিত রোগগুলো আমরা পারবো। কি কি আছে দেখো তো। আরে হবে রুবেলা, এই যে দেখো রুবেলা এক নম্বরে। রুবেলা আর এক নাম হলো জার্মান হাম, যাকে ইংরেজি বলে হামের ইংরেজি হলো মিজেলস। তাহলে আমরা এম এ কি বুঝবো? এম এ হবে মিজেলস, ঠিক আছে, মিজেলস। সিতে মনে রাখবো সাইটোমেগালো ভাইরাস বা সিএমবি, এই যে সেই সাইটোমেগালো ভাইরাস। এইসে আমরা মনে রাখবো দুইটা, একটা হচ্ছে এইচআইভি আর একটা হলো হেপাটাইটিস বি। দেখো ভর্তি পরীক্ষায় এই জায়গাটা চেঞ্জ করে দেবে, হেপাটাইটিস বি এর জায়গায় বি জায়গা তোমাকে সি দিবে, ডি দিবে, ই দিবে। আমরা মনে রাখবো কি হেপাটাইটিস বি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তাহলে রোগগুলোর নাম পরীক্ষা আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ, পড়াই দিলাম। বাকি যে হেডিং গুলো আছে এটা পড়তে হবে। হেডিং গুলো দেখো আমি আমার মতো করে সহজ করে পড়ি। আমি মনে রাখি হেডিং গুলো পড়া যায় পান দিয়ে, সবকিছু পান বলতে পারো ভাই কি পান? দেখো লেখা আছে ধূমপান, পান পাইছো না? মদ পান, পান পাইছো না? খাদ্য পান, পান আছে। মানসিক অবস্থা থেকে মুক্তি পান, পান আছে, পারা যাবে।
এবার লাস্ট টপিকস পড়াইলে আমি শেষ করে দেবো, যৌনবাহিত রোগ। আচ্ছা, যৌনবাহিত রোগ থেকে কি প্রশ্ন আসতে পারে? যৌনবাহিত রোগের ফুল মিনিং কি আমরা জানি, এই পেজে পরে আমি আজকে শেষ করে দেবো। যৌনবাহিত রোগের ফুল মিনিং কি? যৌনবাহিত রোগের ফুল মিনিং হচ্ছে ইংরেজিতে বলে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি। এসটিডি যৌনবাহিত রোগ। তোমাদের বইতে 3টা যৌনবাহিত রোগ আছে। নাম্বার 1 দিয়ে আছে কি ভাইয়া তোমাদের বইতে? সিফিলিস। কি আছে? সিফিলিস। নাম্বার 2 তোমাদের বইতে কি আছে? গনোরিয়া। কি আছে? গনোরিয়া। নাম্বার 3 তোমাদের বইতে দিয়ে আছে তোমাদের জনপ্রিয়, যেটা তোমরা সবাই জানো, এইডস। এবার আসি কি প্রশ্ন আসবে। প্রশ্ন আসবে কোন রোগ ব্যাকটেরিয়া দিয়ে হয়, কোনটা ভাইরাস দিয়ে হয়। এই দুইজন হয় হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে, উনি হয় হচ্ছে ভাইরাস দিয়ে। এটা হলো সহজ প্রশ্ন। এবার প্রশ্ন আসবে কে কি কোন ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে হয়। এইডস রোগ হয় আমরা জানি এইচআইভি ভাইরাস, এটা আমরা সবাই জানি। গনোরিয়া নামের মধ্যে দেখবার লেখা আছে নিশেরিয়া গনোরিয়া, মানে নামের মধ্যে লেখা আছে। সিফিলিসের মধ্যে শুধু মনে রাখতে হবে ট্রেপোনোমা প্যালিডাম। তাহলে আমরা তিনটা আরেক সেট প্রশ্ন পারলাম। এবার আসি আর কি পড়তে হবে। সিফিলিস রোগটা কতদিন পরে বা রোগের লক্ষণ জীবাণু দ্বারা আক্রমণে কতদিন পরে দেখা যায়? রোগের লক্ষণ দেখা দেয় হচ্ছে 21 দিন পরে। গনোরিয়া রোগের লক্ষণ দেখা দেয় কতদিন পরে? 2 থেকে 13 দিন পরে। দেখো আমি কিন্তু সাদা সাদা এইভাবে পড়ি, তুমি এভাবে পড়তে পারো। এবার আসো এইডস রোগটা। এইডস রোগটা তুমি এখানে কতদিন পরে রোগের লক্ষণ দেখা দেয় এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কি এইডস রোগটা কার কার উপরে আক্রমণ করে। তুমি মনে রাখবা শ্বেত রক্তকণিকার উপরে। শ্বেত রক্তকণিকা কিসের উপরে? আমরা জানি শ্বেত রক্তকণিকার গ্রানুলোসাইট যেগুলো আছে, অ্যাগ্রানুলোসাইট যেগুলো আছে, সেটা দুই প্রকার। একটা হলো মোনোসাইট, একটা হচ্ছে লিম্ফোসাইট। তবে আমরা মনে রাখবো মোনোসাইটের যেটা বড় দশা তার নাম কি ভাইয়া? মোনোসাইটের বড় দশার নাম হলো ম্যাক্রোফেজ। আর লিম্ফোসাইটের একটা মানে একটা সাব টাইপের নাম হলো টি4 লিম্ফোসাইট। তাহলে টি4 লিম্ফোসাইট এবং ম্যাক্রোফেজের উপর আক্রমণ করবে কে? এই এইচআইভি ভাইরাস। দেখো আমি কিন্তু গুছাই গুছাই এইভাবে পড়ি, তুমি কিন্তু আমার এই ক্লাস দেখেও এভাবে পড়তে পারো। আমি কিন্তু তোমাকে এখন কোনো টিপস দিচ্ছি না, খালি তোমাকে ধরাই দিচ্ছি। আমি এইভাবে গুছাই গুছাই পড়তাম। তাহলে এই অবজেক্টিভ গুলো আমার পড়া হলো। এবার আসি যে সিফিলিসে আমরা বললাম 21 দিন পরে লক্ষণ দেখা দেয়। এর মধ্যে প্রথম বা প্রধান লক্ষণ কি আমরা মনে রাখবো? এখানে কিছু ক্ষত সৃষ্টি হয়। ক্ষত, যে ক্ষতগুলোকে নাম বলে ক্যাঙ্কার বা শ্যাঙ্কার। ক্যাঙ্কার বা শ্যাঙ্কার। তাহলে এই কথাটা আমরা বুঝতে পারতেছি। ক্ষত দেখা যায় তার নাম কি? ক্যাঙ্কার বা শ্যাঙ্কার। এটা খুব গুরুত্বপূর্ণ যে ক্ষত দেখা দেয় কোথায়, এটার নাম কি? ক্যাঙ্কার বা শ্যাঙ্কার। আরেকটা জিনিস মনে রাখবো সিফিলিস থেকে এক্সট্রা, সেটা হলো সিফিলিসে কয়টা পর্যায়ে আছে? 4টা পর্যায়। তাদের নামগুলো দেখবো এবং এগুলো কতদিন পর্যন্ত বিস্তৃত একবার একটু বই থেকে দেখবো। এবার আসি সিফিলিস থেকে কি পড়বো, বাকিগুলো থেকে এবার ট্রিটমেন্ট পড়বো। দেখো মনে রাখবা সিফিলিস রোগটা আমরা একটা বিশেষ একটা ইনজেকশন ব্যবহার করি যদি কারো যদি সিফিলিস রোগ হয়। সেটার নাম কি? আমরা বলবো পেনিসিলিন। পেনিসিলিন একটা ইনজেকশন, যে পেনিসিলিন ইনজেকশন ব্যবহার করে, এটা ভর্তি পরীক্ষা টিচারের চোখে পড়লে সে পরীক্ষা দিবে। পেনিসিলিন ইনজেকশন কোন রোগে দেওয়া হয়? মনে রাখবা সিফিলিস রোগে। গনোরিয়া রোগের চিকিৎসা তেমন একটা পড়তে হয় না, এইডস রোগের চিকিৎসা পড়তে হবে। এইডস রোগের চিকিৎসা তোমাদের আগে যারা এই বইটা পড়ছো তারা জানো এইডস রোগের আগের বইতে চিকিৎসা ছিল হার্ট, HAART, হার্ট। নতুন বইতে হার্ট বলে কিছু নাই। নতুন বইতে দেয়া আছে এইডস এর চিকিৎসা হলো আর্ট, ART, আর্ট। এই কথাটা মনে রাখতে হবে। এবং সেখানে 3 শ্রেণী ওষুধ ভাগ দেওয়া আছে। ওষুধগুলোর নাম তুমি একটু রিডিং পড়বা। প্রশ্ন আসলেও আসতে পারে। কিন্তু এইডস এর ট্রিটমেন্টের নাম কি? আর্ট। মনে রাখবা আগের বইতে ছিল হার্ট। এই কথাগুলো তাহলে তোমাকে আমি যেগুলো অল্প সময়ের মধ্যে বেশি পড়া যায় বা জানানো যায় আমার জানানো হয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করি তোমাদের ক্লাসে আমি যেভাবে পড়ছি সেভাবে পড়ানোর জন্য। আমি জানি না আমি কতটুকু সফল হইতে পারি বা আমি কতটুকু তোমাকে বুঝাইতে পারি। আমি আমার চেষ্টা করি, এটা হচ্ছে বড় কথা। এটা হচ্ছে আমার জায়গা থেকে আমি ক্লিয়ার। নাম্বার 2, তোমাদের অনেকে এই প্রশ্নটা আমাকে করবা, আমি এই প্রশ্নটার অ্যান্সার আগে থেকে দিয়ে দিই। সেটা হচ্ছে যে ভাইয়া শুধু কি আমরা আপনি যা পড়ালেন তাই পড়বো? না, এর বাইরের অংশগুলো তুমি একবার রিডিং করবা। তবে যদি তুমি দেখো তোমার পড়ার লোডটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে তুমি শুধুমাত্র, তাহলে যদি দেখো পড়ার লোডটা অনেক বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে তোমার যদি পড়ার লোডটা বেশি হয়ে যায়, তাহলে যে পড়ার লোডটা দেখো যে না ভাই আমার আসলে অনেক পড়ার লোড হয়ে যাচ্ছে, তাহলে তুমি চাইলে, হ্যাঁ, তাহলে তুমি চাইলে এই অংশগুলো যেগুলো পড়ালাম সেগুলো তোমাকে পড়তে হবে। এটা গুরুত্ব সিরিজ আমি তোমাকে বলে দিচ্ছি। এটা গেল। আর যারা একটু পড়তে পারো তারা এগুলো পড়বা আর এক্সট্রা ইনফরমেশন গুলো একটু পড়বা। ঠিক আছে? আচ্ছা, এই অধ্যায় থেকে আমাদের পড়া এখানেই শেষ হয়ে গেছে। তোমরা সবাই এত কষ্ট করে এত সময় ক্লাস করার জন্য অনেক ধন্যবাদ। যারা বকা খাইছো আমার কাছ থেকে তারা কিছু মনে করো না, কারণ হচ্ছে টিচার হইলে না তখন তুমি কি দেখবে আমার কথাগুলো কতটা সঠিক ছিল। আমি তোমাকে যতটা ভদ্র ভাষায় যতটা বোঝানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি বা করছি, এটা তোমাকে হয়তো বা এভাবে তুমি টিচার হলে বেশি রাগ, তুমি টিচার হলে এই আমার জায়গা থেকে বেশি রাগ। ঠিক আছে?
আমরা চাই যে তোমরা টিচার হও একদিন, তুমি চান্স পাও এবং টিচার হও, এবং তুমি তাহলে বুঝতে পারবা যে ভাই আমার কি কি প্রবলেম হয়েছে, আমি যে কাজগুলো করছিলাম আমার টিচারের সাথে বা ভাইয়ের সাথে সেই কাজগুলো কতটুকু যৌক্তিক ছিল, ভাইয়ের যে বকাটা দিছে আমি কি টিচারের তার চেয়ে বেশি বকা দিতাম কিনা, এই জিনিসটা আমার জায়গায় আসলে তুমি বুঝতে পারবা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই চান্স পাও। আমার কারো অ্যাকচুয়ালি পার্সোনালি কারোর প্রতি রাগ থাকে না, তো তোমরা এটা ভেবো না যে আমি কারোর প্রতি রাগ করে থাকি। সবাই চাই, আমি চাই সবাই চান্স পাক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তো সবাই অনেক রাতে কষ্ট করে ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থেকো। আর ক্লাস যদি ভালো লাগে তো আবার তোমাদের ক্লাস নিব, তা না হলে তো বলো আর একটা ক্লাস নিব না। তো সবার জন্য শুভকামনা রইলো, অল দ্য বেস্ট, ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।